হ্যালো এভরিওয়ান, আমি শ্যাম সুন্দর মিশ্রা। যেভাবে আমরা আলোচনা করেছিলাম যে এই পার্টিকুলার চ্যানেল থেকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টপিকস নিয়ে আমরা আলোচনা করব, সেখানে আমি বলেছিলাম যে আমি ইকোনমিক্স পার্টটা পড়াবো। ইকোনমিক্স পার্টটা যদি আমরা দেখি, যদিও এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাসটা আছে আপ টু ক্লাস 10 আমরা ইকোনমিক্স পড়ি না। বাট যদি আমরা সিবিএসই বোর্ডে যদি আমরা এনসিইআরটির বইগুলো দেখি, সেখানে আমরা ক্লাস 6 থেকেই ইকোনমিক্সটা পড়ি। আমরা এখানে যারা আর্টস নিই উচ্চ মাধ্যমিকে, তাদেরকে ইকোনমিক্স পড়তে হয়। বাট প্রাইমারিলি আমরা আপ টু 10 ক্লাস কেউ পড়ি না। ইকোনমিক্স সাবজেক্টটা যদিও আর্টসের পেপার, কিন্তু আমি পার্সোনালি বিলিভ করি এটা মোরলেস কাইন্ড অফ সায়েন্টিফিক খুব পেপার, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ পেপার। যদি আমরা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, প্রত্যেক কটা পরীক্ষাতে ইদার ইট ইজ ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সামিনেশন, মেন্স এক্সামিনেশন বা যে কোনো পরীক্ষা হোক, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আর তার থেকে সবার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই সাবজেক্টের যে এই একটা সাবজেক্ট যেটা আপনি প্রত্যেক দিন আপনার জীবনে ফিল করতে পারবেন। আপনি যেটাই করছেন সেখানে দেখবেন ইকোনমিক্সের কোনো না কোনো একটা কনসেপ্ট, কোনো না কোনো অ্যাক্টিভিটি ইনভলভ হয়ে যাচ্ছে। কেন? ইকোনমিক্স যেটা আলোচনা করে সেটা ট্রানজ্যাকশনস নিয়ে আলোচনা করে। আমরা যখনই বাজারে ঘাটে বাড়িতে যেই কোনো অ্যাক্টিভিটি করি, সেখানে দেখবেন কোনো না কোনো ট্রানজ্যাকশনস হচ্ছে, আর সমস্ত ট্রানজ্যাকশনস যেটা হয় সেটা আমরা ইকোনমিক্সে আমরা ডিসকাস করি। যদিও এর পারভিউটা বা সিলেবাসটা যদি আমরা দেখতে যাই খুব ভাস্ট দেখে মনে হবে, কিন্তু যদি আমরা কনসেপচুয়াল ক্ল্যারিটি যদি পেয়ে যাই, যদি আমরা ফাউন্ডেশন বিষয়টা ভালো করে বুঝতে পারি, তারপরে দেখবেন যে তার বেসিসে আপনি জিনিসগুলোকে ভালো করে ডেভেলপ করতে পারবেন। লাইক ইন কেস অফ ট্রিগনোমেট্রি আমরা জানি, যখন আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই কয়েকটা ফান্ডামেন্টাল জিনিসগুলো, তার তাকে কিভাবে ডিরাইভ করতে হয়, তার ডেরিভেশন পার্টটা, সেই কনসেপ্ট যখন আমরা বুঝে যাই, তারপরে যেরকমই প্রশ্ন হোক আমরা সলভ করতে পারি। ঠিক সেভাবেই ইকোনমিক্সে কয়েকটা চ্যাপ্টার্স খুবই ইম্পর্টেন্ট। আমরা যেটা চেষ্টা করব, পিওরলি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে একদম পড়াবো না, আমরা বেসিক্যালি কনসেপ্ট বিল্ড আপ করবো আগে। কেন কি আমি বিশ্বাস করি, যদি একবার আমাদের কনসেপ্ট বিল্ড আপ হয়ে যায়, তারপরে আপনি দেখবেন যে কোনো প্রশ্ন আপনি আনসার করতে পারবেন। ইদার ইট ইজ ইন দ্য নেচার অফ স্ট্যাটিক নেচার বা আমাদের ডাইনামিক নেচার, যেরকমই হবে। স্ট্যাটিক নেচারটা ডেফিনেটলি আপনি করতে পারবেন। এবার আমরা অনেক সময় দেখি যে আমরা যখন পড়াতে শুরু করি, তখন আপনাকে বই রেফার করে দিই। সমস্যাটা কি হবে, যেহেতু বিষয়টা একটু টেকনিক্যাল, আর যেহেতু আমরা উচ্চ মাধ্যমিকের আগে কখনো পড়িনি বিষয়টা বলে, যদি আপনি বই নিয়ে রমেশ সিং এর বইটা তুলে যদি আপনি পড়তে শুরু করে দেন, তখন দেখবেন আপনি একটা এমন জায়গা হারিয়ে পড়বেন, আপনার মনে হবে যে কেন এটা নিলাম বা কেন শুরু করছি, এটা খুব বোর ফিল করবেন। কিন্তু যদি আপনি কনসেপ্টটা ভালো করে বুঝে যান, যদি আপনার বেসিক ক্ল্যারিটি থাকে, তারপরে আপনি পাবেন যে সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। আর প্রত্যেক কটা পাতা যখন আপনি বইয়ের পড়বেন, যে বইগুলো একটু বই বা কোনো স্মল নোটসগুলো রেফার করাবে আপনাকে, তাহলে আপনি দেখবেন খুব সহজে, হার্ডলি, যেটা আমি বিশ্বাস করি, 1 ঘন্টা যদি ক্লাস করানো হয়, 15টা ক্লাসেস সাফিসিয়েন্ট ফর ইকোনমিক্স। বাট স্টিল আমরা যেহেতু প্রথমে ফাউন্ডেশন ডেভেলপটা করব, তারপরে প্রশ্নর দিকে যাব, সো কিছু বিষয়গুলো আমরা খুবই ভালো করে ইকোনমিক্সে পড়ব। এবার ইকোনমিক্স যে ডেফিনিশন, সেই সমস্ত পার্টগুলো আমরা যখন আমরা এক্সাম পারপাসে যাব, তখন আমরা বিষয়গুলোকে এক্সপ্লিসিটলি প্রত্যেক কটা ডেফিনিশন আমরা লিখিয়ে দেবো বা বলে দেবো বা নোটস দিয়ে দেবো। এই মুহূর্তে আমরা পিওরলি একদম কনসেপ্টে যাব, ঠিক? সো যারা ইকোনমিক্স নিয়ে শুনেছো, তারা নিশ্চয়ই জানি আমরা ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয়, অ্যাডাম স্মিথকে বলা হয়। সো আজকে প্রাইমারিলি আমরা যে আলোচনাটা করতে চলেছি, সেখানে আমরা ডিটেলসে কোনো ডেফিনিশন দিতে চলেছি না। আমরা যেটা আলোচনা করব, জাস্ট বেসিক্স একটা কনসেপ্ট ডেভেলপ করব। আর সেই কনসেপ্টটা ডেভেলপ করব, দেখবেন আপনার বাড়ি, আপনার আশেপাশে যেই জিনিসগুলো হচ্ছে, আপনি নিজেই ফিল করতে পারবেন। এই সাবজেক্টটা এন্টায়ারলি ফিল করার সাবজেক্ট। এই সাবজেক্টটা এমন নয় যে আপনি বইতে পড়বেন আর তারপরে আপনাকে প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে। আপনাকে এটা ফিল করতে হবে যে আমাদের আশেপাশে যতগুলো ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, সেইগুলো কি, সেগুলোকে অবজার্ভ করতে হবে। আর সেখান থেকেই আপনাকে প্রত্যেক কটা বিষয় টেনে নিয়ে আসতে হবে, দেখতে হবে। যদি যখন আমরা ইকোনমিক্সের কথা বলি, তখনই আমাদের মাথায় সবার থেকে আগে 2-4টে জিনিস আসে। যদি আমি ইকোনমিক্সের আলোচনা করি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আহ, বিষয়গুলো, যেগুলো আমাদেরকে ইমিডিয়েটলি পড়তে হবে, সেগুলো দেখবেন আপনি। লাইক কিছু টার্মস আমি জাস্ট মেনশন করছি। জিডিপি পড়তে হবে আপনাকে, আপনাকে জিএনপি পড়তে হবে, আপনি সেখানে একটা ডিপ্রেসিয়েশন ওয়ার্ড পাবেন। তারপরে আপনি একটা ওয়ার্ড পাবেন সাবসিডিজ, সেখানে একটা ওয়ার্ড পাবেন আপনি ইনডাইরেক্ট ট্যাক্স, নেট ইনকাম ফ্রম অ্যাব্রড। এই সমস্ত আপনি টার্মসগুলো ইউজ করব আমরা। তারপরে দেখবেন আমরা যখন পড়তে যাব, আমরা ব্যাংকিং সেক্টর পড়ব।
ব্যাংকিং পড়বো, সেখানে আমরা সিআরআর আর অনেকগুলো কনসেপ্টগুলো পড়বো। তার ঠিক পরেই দেখবেন যখন আমরা ফিসকাল পলিসি পড়বো, ফিসকাল পলিসি কি হয়, বেসিক্যালি অ্যাট লার্জার পার্সপেক্টিভে গভর্নমেন্ট যে ডিসিশনসগুলো নেয় সেগুলো হয় ফিসকাল পলিসি। তারপরে আমরা দেখি যে মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি কেন আমরা পড়ি, কেন কি সেই সমস্ত পলিসিগুলোতে গভর্নমেন্ট ডিসিশনস নেয়, আর সেখানে গভর্নমেন্ট কি করে, মার্কেটের যে মানি ফ্লো আছে সেই মানি ফ্লোকে কন্ট্রোল করে। কেন, কেন কি আমরা ইকোনমিক্সের একটা পার্ট দেখি যেখানে আমাদেরকে পড়তে হয় গ্রোথ, আর তার প্যারালালি আমরা দেখি একটা ইনফ্লেশন। ইনফ্লেশন বিষয়টা কি, গ্রোথ বিষয়টা কি, ব্যালেন্স অফ পেমেন্ট কি, ট্যাক্সেস কি আছে, কত ধরনের ট্যাক্স আছে। এখন জিএসটি আমরা শুনতে পাচ্ছি, আগে সেলস ট্যাক্স থাকতো, ভ্যাট থাকতো, এখনও লাইক ইম্পোর্ট ডিউটি, এক্সপোর্ট ডিউটি, বিভিন্ন বিষয়। তারপরে প্ল্যানিংয়ের পার্টগুলো পড়বো আমরা। তারপরে আমরা রেভলিউশন অনেকগুলো হয়েছিল, গ্রিন রেভলিউশন, ব্লু রেভলিউশন, সে সমস্ত বিষয়গুলো আমরা পড়বো। তো এই সমস্ত কনসেপ্ট যদি আমরা পড়তে যাই একসাথে, তখন আমরা একটা জায়গাতে আসবো যেখানে ফিল হবে যে খুবই বোরিং সাবজেক্ট। সো আমরা যেটা করব, আমাদের আশেপাশে যে বিষয়গুলো আমরা খুব সরাসরি আমরা দেখতে পারি যে আমাদের আশেপাশে ঘটছে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তখন দেখবেন বিষয়গুলো খুবই ক্ল্যারিটি আমরা পাবো। এবার ইকোনমিক্সের দুটো মেজর পার্ট হচ্ছে, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, একটা হয় মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। বেসিক্যালি আমরা ম্যাক্রো ইকোনমিক্স পড়ি। মাইক্রো ইকোনমিক্স মনে হচ্ছে যে খুব ডিটেলসে যখন আমরা ইন্ডিভিজুয়াল ফর্মস ইনস্টিটিউশনসকে নিয়ে যখন আমরা স্টাডি করা হয়, সেগুলো মাইক্রো পার্টে চলে আসে, অনেকগুলো অ্যানালিসিস থাকে। আমাদের কম্পিটিটিভ এক্সামের পারভিউতে সেইগুলো পড়ার কোনো দরকার নেই। আমরা প্রাইমারিলি ফোকাস করব ম্যাক্রো ইকোনমিতে, মানে ইকোনমিকে যেই অ্যাক্টিভিটিসগুলো, যে বিষয়গুলো ওভারঅল ভাবে ইনফ্লুয়েন্স করে, সেই বিষয়গুলোই আমরা মোরলেস দেখব। তো আজকে আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে শুরু করব, সেটা হচ্ছে বেসিক্যালি একটা কন্ট্রোল ফ্লো ডায়াগ্রাম। মোটামুটি অনেকগুলো কনসেপ্ট আমরা কন্ট্রোল ফ্লো ডায়াগ্রাম থেকে বুঝতে পারবো, সমস্ত কনসেপ্ট বুঝবো না, কিন্তু মোরলেস খুবই ইম্পর্টেন্ট কিছু কনসেপ্টগুলো আছে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। আজকে এটা আলোচনা করব। তারপরে আমরা প্রত্যেক কটা দিন কিছু টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমরা জিডিপি, জিএনপি কি হচ্ছে, আমাদের ন্যাশনাল ইনকাম কি, আমার এনএনপি কি আছে, ফ্যাক্টর কস্ট কি হয়, মার্কেট প্রাইস কি হয়, সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ডিপ্রিসিয়েশন কি হচ্ছে, ইনভেস্টমেন্ট কি হচ্ছে, পার্সোনাল ইনকাম কি, ডিসপোজেবল ইনকাম কি, সো সেগুলো আমরা আলোচনা করব। আজকে আমরা একটু দেখে নেব তার আগে যে এই জিনিসটা আমাদের কন্ট্রোল ফ্লোটা যেটা আমরা আলোচনা করছি সেই পার্টটা কি। তার জন্য আমরা একটা ছোট্ট ডায়াগ্রামের হেল্প নেব, আর সেই ডায়াগ্রামের হেল্প নিয়ে আপনাদেরকে আমরা বোঝাবার চেষ্টা করব যে কি করে এই কনসেপ্টটাকে আমরা সুন্দরভাবে বুঝতে পারি। সো এটা দেখার জন্য যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমাদের এই পার্টিকুলার পোর্শনে আমরা দেখব যে আমাদের স্টেক হোল্ডার কিছু লোকজন থাকে। কি কি থাকে স্টেক হোল্ডার? স্টেক হোল্ডার কি হয়, আমরা যখন একটা কলেজে পড়ছি সেখানে স্টেক হোল্ডার কে, আমি অ্যাজ এ কলেজ স্টুডেন্ট আমি স্টেক হোল্ডার, আমার প্যারেন্ট ইনভেস্টমেন্ট করছেন, আমার প্যারেন্টস হচ্ছেন স্টেক হোল্ডার, সেখানকার যে ম্যানেজমেন্ট আছে তারা স্টেক হোল্ডার, সেখানকার ফ্যাকাল্টি স্টেক হোল্ডার, সেখানকার যে আশেপাশে যারা প্রতিবেশীরা, যারা মানুষজন আছে, যারা বসবাস করছে সেই জমির আশেপাশে, তারা স্টেক হোল্ডার। সো ইকোনমিতে সমস্ত যে স্টেক হোল্ডার্স আছে তাদের ইনভলভমেন্ট আর তাদের অ্যাক্টিভিটিসগুলো কি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো এই একটা পার্টিকুলার ছবি যেটা দিয়ে আমরা আজকে বিষয়টা বোঝার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আছে গভর্নমেন্ট, একটা আছে হাউস হোল্ড, একটা আছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, একটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, একটা ফার্মস। সো আমরা যেহেতু বললাম আমরা ম্যাক্রো ইকোনমিক্স পড়বো, মাইক্রোতে আমরা যাব না। যখন আমি গভর্নমেন্ট বলছি, মানে সাপোজ করুন একটা আপনি নিজের মাথায় একটা প্ল্যান করে নিন, লাইক ইন্ডিয়ান গভর্নমেন্ট বা স্টেট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। হাউস হোল্ড মানে কালেকশন অফ হাউস হোল্ড, মানে একটা পার্টিকুলার ঘরের নিয়ে কথা বলছি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ঘর আছে সমস্ত ঘরকে নিয়ে আমরা আলোচনা করছি। তারপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, আমরা জানি আমাদেরকে অনেকগুলো কাজকর্ম করতে গেলে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাজ এ ইন্টারমিডিয়েটরি অ্যাক্টিভিটিস করে, লাইক ব্যাংকিং সেক্টর হতে পারে বা যারা ফিনান্স দেয় আমাদেরকে। তারপরে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমরা জানি এখন গ্লোবালাইজেশন টাইম, আমরা একাই এক্সিস্ট করি না, আমরা যেই অ্যাক্টিভিটি করি সেই অ্যাক্টিভিটিতে আমাদের পাশে, আমাদের আশেপাশে যে কান্ট্রিজগুলো আছে তাদের সাথে আমাদের ইন্টারাকশনস হয়, আমাদের ট্রানজ্যাকশনস হয়, সেই ট্রানজ্যাকশনসগুলোকে আমাদের রেকর্ড করতে হয়। সো রেস্ট অফ ওয়ার্ল্ড ইজ অলসো এ কাইন্ড অফ স্টেক হোল্ডার ইন দিস পার্টিকুলার কেস।
তারপরে ফর্ম, ফর্ম কোম্পানি অর্গানাইজেশন নিশ্চয়ই আছে। আমরা জানি যে প্রত্যেক কটা অ্যাক্টিভিটি যেটা আরম্ভ হয় সেটা দুটো খুবই ক্রুশিয়াল অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট পার্ট। সেটা কি হচ্ছে আমরা জানি, সব সময় এটা আমরা আলোচনা করি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এই দুটো পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, কি কোনো জিনিসের ডিমান্ড থাকবে, তার সাপ্লাই হবে। ডিমান্ড কি, যে জিনিসের চাহিদা আছে, আর সাপ্লাই কি, যে জিনিসটা পাওয়া যাচ্ছে মার্কেটে। সো মার্কেটে ডিমান্ড হয়, মার্কেটে সাপ্লাই হয়। তারপরে একটা টার্মস আমরা আরও জানি, সেটা হচ্ছে প্রোডাকশন, আর তার পাশেই আমরা জানি টার্ম আছে একটা কনজাম্পশন। একটা কোনো প্রোডাক্ট, একটা কোনো সার্ভিসেস কেউ প্রডিউস করবে, তাকে কেউ না কেউ কনজিউম করবে। লাইক আমি ফোন ইউজ করছি, সো আমি ফোন কনজিউম করছি। আপনি, কেউ একটা কোম্পানি, কেউ একটা অর্গানাইজেশন ফোন তৈরি করেছে, সো দে হ্যাভ প্রডিউস দ্য ফোন। ফোনের ডিমান্ড আছে, ফোনের সাপ্লাই আছে। ডিমান্ড কি করছে, পাবলিক বায়ার যারা আমরা, তারা ডিমান্ড করছি। সাপ্লাই কি করছে, যে কোম্পানি, যারা ম্যানুফ্যাকচারার, যারা সাপ্লাই করে কোম্পানি থেকে ওই ম্যাটেরিয়ালসগুলোকে সাপ্লাই করছে। আমাদের আশেপাশে যত যাবতীয় জিনিস আমরা দেখতে পাচ্ছি, সমস্ত জিনিস কেউ না কেউ প্রডিউস করেছে। আমরা কিছু খাচ্ছি, আমরা কিছু পড়ছি, আমরা পেন ব্যবহার করছি, আমরা বোর্ড ব্যবহার করছি, আমরা সিস্টেম ব্যবহার করছি, কম্পিউটার, মোবাইল ফোন। আমাদের আশেপাশে যতগুলো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে আপনি দেখতে পারবেন, সেই সমস্ত জিনিস তো কেউ না কেউ প্রডিউস করেছে। তাদেরকে রিপ্রেজেন্ট করছে ফর্মস। কোনো না কোনো ফর্ম, কোনো না কোনো অর্গানাইজেশন জিনিসগুলোকে প্রডিউস করেছে। যেভাবে যার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে তাদেরকে আমরা গুডস বলছি, আর যাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নেই তাদের কি বলি আমরা, সার্ভিসেস বলি। লাইক আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, আমি ব্যাংকে টাকা জমা করি, সেখান থেকে আমি একটা ইন্টারেস্ট পাই। আবার দরকার পড়লে সেখান থেকে আমি আমার রিলেটিভদের, আত্মীয়দের, ফ্রেন্ডসদের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করি। আমরা ডিমান্ড ড্রাফট তৈরি করি, আমরা চেক ইস্যু করি। সো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমরা পরিষেবা পাচ্ছি। আমরা ইন্স্যুরেন্স করাই, আমরা হেলথ ইন্স্যুরেন্স করাচ্ছি, তো সেই সমস্ত ইন্স্যুরেন্সগুলো আমাদেরকে পরিষেবা দিচ্ছে। তারপরে আর বিভিন্ন ধরনের পরিষেবাগুলো আছে। সো অ্যাজ এ হিউম্যান বিং কালেকটিভলি আমরা, আর যেহেতু ইকোনমিক্সে আমরা ম্যাক্রো পড়ছি বলে, উই আর নট টকিং অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, এ গ্রুপ অফ পিপল, এ গ্রুপ অফ সোসাইটি, এ গ্রুপ অফ কান্ট্রি, সমস্ত মানুষজন মিলে আমরা যে সমস্ত জিনিসকে কনজিউম করছি, সেই সমস্ত জিনিসটা কেউ না কেউ প্রডিউস করছে। সো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেসগুলোকে প্রডিউস করা হচ্ছে, আর সেগুলো হাউসহোল্ড কি করছে, কনজিউম করছে। গভর্নমেন্ট কি ফাংশন করে, গভর্নমেন্ট সেখানে অ্যাজ এ রেগুলেটরি পার্সন বা রেগুলেটরি ইনস্টিটিউশনের মতন কাজ করে। সো আমরা এই পার্টিকুলার রিলেশনশিপ আর এখানকার যে ট্রানজ্যাকশনসগুলো সেইগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করব। সো সাপোজ করুন একটা কোম্পানি, যে কোম্পানি কোনো একটা জিনিস প্রডিউস করছে, তো ওকে প্রডিউস করবে, তো প্রডিউস করার জন্য ওকে তো কিছু লাগবে। কি লাগবে, ওর জমি লাগবে, ল্যান্ড লাগবে, ওর ক্যাপিটাল লাগবে, ওর লেবার লাগবে, আর ওর এন্টারপ্রেনিয়রশিপ আছে, ও নিজেই হয়তো কাজ করছে। ল্যান্ড দুরকম ভাবে নিতে পারে, ও ল্যান্ড হয়তো কিনে নিয়েছে, বা ল্যান্ড হয়তো লিজে নিচ্ছে। সো ল্যান্ডের আগেনস্টে ওকে সাপোজ করুন রেন্ট বা লিজ অ্যামাউন্ট পে করতে হবে। ক্যাপিটাল যেটা ও ব্যবহার করছে, কোম্পানি অর্গানাইজেশন দাঁড় করার জন্য যেটা ব্যবহার করছে, তার জন্য ওকে ক্যাপিটাল অ্যামাউন্ট যেটা ও নিয়েছে তার জন্য হয়তো ওকে ইন্টারেস্ট অ্যামাউন্টটা পে আউট করতে হতে পারে। লেবার নিয়েছে, লেবার কাজকর্ম করছে ওর কোম্পানিতে, তাহলে সেখানে লেবারের জন্য ওকে ওয়েজ পেমেন্ট করতে হবে। আর এন্টারপ্রেনিওর, ও নিজেই একটা মালিক হয়ে কাজকর্ম যখন করছে, তখন যা ব্যবসাটা করছে সেখান থেকে যে একটা ছোট্ট প্রফিট আয় আসবে, সেই আয়টাও নিতে চাইবে, প্রফিট পোর্শনটা। সো এই যে সমস্ত চারটে জিনিস, রেন্ট, ইন্টারেস্ট, ওয়েজ, প্রফিট, এই সমস্ত কি হচ্ছে, ইনপুটস ফর দ্য বিজনেস। যতক্ষণ বিজনেসে এই ইনপুটসগুলো থাকবে না, ততক্ষণ কোনো বিজনেস আরম্ভ করা যাবে না। এই জিনিসগুলোকেই আমরা বলি ফ্যাক্টর কস্ট। এটা আমরা অনেক বেশি ডিটেলসে আসবো, ওটা নিয়ে আলোচনা করব, আর আমরা দেখব এবার রিলেশনশিপটা। এই সমস্ত জিনিসগুলোকে ইউজ করে একটা ফার্ম একটা পার্টিকুলার প্রোডাক্ট প্রডিউস করছে, সেখান থেকে ও কি করছে, ওই ফ্যাক্টর পেমেন্ট করছে। লাইক হাউসহোল্ডকে, এই বাড়িরই তো কোনো লোক আছে যে এখানে হয়তো নিজের লেবার দিচ্ছে, নিজের কাজকর্ম করছে, বলে এই বাড়ির একটা লোক ওখান থেকে কি হলো, ওয়েজ পেমেন্ট পেলো, এটাই হলো এর ইনকাম। সো হাউসহোল্ড কি করছে, হাউসহোল্ড ইনকাম পাচ্ছে। আর ফর্ম যখন প্রডিউস করছে, সাপোজ করুন ফর্ম আইফোন প্রডিউস করলো, তো সেই আইফোনটা তো কেউ কনজিউম করবে। সো হাউসহোল্ড কি করছে, হাউসহোল্ডই এই যে প্রোডাক্টটা আছে তাকে কনজিউম করছে। সো
ফার্ম প্রডিউস করছে, হাউস হোল্ড কনজিউম করছে, ফার্মস ল্যান্ড, ক্যাপিটাল, লেবার আর এন্টারপ্রেনিয়রশিপ যেটা ইনভেস্টমেন্ট করেছে তার আগেনস্টে যে একটা কস্ট আছে যাকে আমরা ফ্যাক্টর কস্ট বলি, ল্যান্ডের জন্য রেন্ট, ক্যাপিটালের জন্য ইন্টারেস্ট আর লেবারের জন্য ওয়েজেস, রেমুনারেশন, এন্টারপ্রেনিয়রশিপের জন্য প্রফিট বলতে পারি। এই সমস্তগুলো ফ্যাক্টর কস্ট আছে। এবার আমরা ফার্ম আর হাউস হোল্ডের আমরা রিলেশনশিপটা ভালো করে বুঝতে পেরেছি। এবার গভর্নমেন্টের রোলটা কি হচ্ছে। গভর্নমেন্ট মানুষ, এরা এত লোক হাউস হোল্ড আছে, আমরা আর্ন করছি, ওয়েজ আর্ন করছি, আমরা ইনকাম ট্যাক্স পে করি, সো একটা ট্যাক্সেসের কলম যাচ্ছে এদিকে, গভর্নমেন্ট ট্যাক্স কালেকশন করছে। গভর্নমেন্ট এদের কি করছে, গভর্নমেন্ট পারচেস করছে। আমরা দেখেছি অনেক সময় যে ফর্মগুলো যেগুলো প্রডিউস করে সেগুলো আমরা অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমরা পারচেস ডেফিনেটলি করি, তার সাথে আমরা দেখি গভর্নমেন্টও অনেক সময় প্রকিউরমেন্ট করে, সো গভর্নমেন্ট প্রকিউরমেন্ট করছে। এরা যারা প্রডিউস করছে তারা গভর্নমেন্টকে ট্যাক্স দেবে, বিজনেস এস্টাবলিশ করেছে ওদেরকে ট্যাক্স দিতে হয়। গভর্নমেন্ট ট্রান্সফার করছে, কি ট্রান্সফার করছে, আমরা ডিফারেন্ট টাইম দেখেছি এটা ট্রান্সফার পেমেন্ট হয়। গভর্নমেন্ট আমাদেরকে ওল্ড এজ পেনশন থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল সিকিউরিটির জন্য আমাদেরকে ফান্ডসগুলো হিউম্যানকে ডাইরেক্ট ট্রান্সফার করে, সেটা হচ্ছে ট্রান্সফার পার্টটা। এবার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের রোল দেখবো আমরা। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন চারটে স্টেক হোল্ডারের সাথে খুবই ইম্পর্টেন্টভাবে যুক্ত আছে। কিভাবে যুক্ত আছে, আমি একটা হাউস হোল্ডে একটা মানুষ কাজকর্ম করছে, একটা স্যালারি আয় করছে, তারপরে সেখান থেকে ওর অল্প সেভিংস আছে, ক্যাশ রাখতে পারে না বলে কি করে, ও প্রাইভেট সেভিংস ব্যাংকে টাকাটা জমা করে দেয়। ব্যাংক কি করছে, ওর টাকাটাই নিয়ে আর হয়তো মার্কেট থেকে রেস্ট অফ ওয়ার্ল্ড থেকে বড় করে কি করছে, ওই টাকাটা ফর্মসকে দিচ্ছে। ফর্মস কেন দিচ্ছে, ফর্মসকে তো কাজকর্ম করার জন্য ক্যাপিটাল দরকার পড়বে, সেটা ক্যাপিটালটা কে দিচ্ছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দিচ্ছে, যেটাকে আমরা ইনভেস্টমেন্ট বলছি। এই ইনভেস্টমেন্টের রিটার্নে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো কি পায়, সেই ফর্মের কাছ থেকে ইন্টারেস্ট রেটটা পায়। আমরা যদি শর্টে দেখি যে ভাই রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে কেন টাকাটা নিচ্ছে, আমাদের এখানে পার্সোনাল লোন যদি আপনি ব্যাংকে যাবেন নিতে, আপনি পাবেন 10 থেকে 11% রেট অফ ইন্টারেস্টে আপনি পার্সোনাল লোন পাবেন। কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইউএসএ থেকে বা ব্রিটেন থেকে যদি এরা লোন নেয় তখন 2% 3%-এ খুব লো রেট অফ ইন্টারেস্টে পায় লোনগুলো। এটা কেন পায় সেটা নিয়ে আমরা একটা অন্য টপিকে আলোচনা করব। সো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন রোল আমরা বুঝতে পারছি, গভর্নমেন্টও বরোইং করছে, গভর্নমেন্টের একটা বাজেট আছে, বাজেট নিয়ে আমরা আলোচনা করব। গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করে, ট্যাক্স কালেকশন করে, এই কালেকশনের ভিত্তিতেই গভর্নমেন্ট ইনভেস্টমেন্টস করে, খরচ করে। আর সেখানে আমাদের দেখি আমরা ডেফিসিট বাজেট আছে সব সময় আমাদের দেশের, ইভেন মোস্ট অফ দ্য ডেভেলপিং ইকোনমিজ হ্যাভ ডেফিসিট বাজেট। তার কি কারণ আছে, গভর্নমেন্ট যত আয় করে তার থেকে বেশি এক্সপেন্ডিচার করে, বেশি এক্সপেন্ডিচার করার জন্য গভর্নমেন্টকে লোন নিতে হয়, গভর্নমেন্ট বরোইং করতে হয়। সো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন প্রত্যেক কটা স্টেক হোল্ডারের সাথে খুবই কমপ্লেক্সভাবে জড়িত আছে, এটা আমরা বুঝতে পারলাম। তারপর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের কাছ থেকে কী হবে, ফর্মগুলো যারা প্রডিউস করছে ওদের কি করতে হয়, অনেক সময় অনেকগুলো র মেটেরিয়াল যেটা ওদের কাজে লাগে সেই র মেটেরিয়ালগুলো ওদেরকে বাইরে থেকে এক্সপোর্ট করে ওদেরকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারে। সো আমরা দেখেছি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে এখানে বিষয়গুলো ইম্পোর্ট হচ্ছে আর এখানে এক্সপোর্ট হচ্ছে। সো আলটিমেটলি যদি আমরা পুরো পিকচারটা দেখি তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে এরকম একটা যতগুলো ট্রানজ্যাকশনস হচ্ছে সমস্ত ট্রানজ্যাকশনসদেরকে নোট করা, ওটা নিয়ে আলোচনা, আর ওটা কিভাবে কি কাজকর্ম হচ্ছে এই সমস্ত বিষয়গুলোই আলটিমেটলি আমরা এন্টায়ার ইকোনমিক্সে পড়বো। সেখানেই ব্যালেন্স অফ পেমেন্ট আসবে, ইন্টারেস্ট পার্ট আসবে, সাবসিডি আসবে, ডেপ্রিসিয়েশন আসবে, ইনভেস্টমেন্ট আসবে, তারপরে আমাদের যতগুলো 90-50 থেকে আমাদের যতগুলো 5 ইয়ার প্ল্যানগুলো ছিল সেগুলো আসবে, আমাদের ইকোনমিক্সের টাইপ কি, আমাদের ইকোনমি কি মিক্সড ইকোনমি না পাবলিক ইনভেস্টমেন্ট বেশি আছে না প্রাইভেট ইনভেস্টমেন্ট বেশি আছে, বা তারপরে ইকোনমিক্সের কটা সেক্টর আছে, প্রাইমারি সেক্টর কি, সেখানে এগ্রিকালচার বা লাইট সার্ভিসেস কি আছে, তারপরে সেকেন্ডারি সেক্টর কি, সেখানে ম্যানুফ্যাকচারিং সেক্টরের কি রোল আছে, তারপরে টার্সারি সেক্টর, ভারত কেন প্রাইমারি সেক্টর থেকে ডাইরেক্টলি টার্সারি সেক্টরের দিকে বেশিরভাগ মুভ করে গেল, জিডিপি কেমন আছে, জিডিপির ক্যালকুলেশন কি করে হয়, ন্যাশনাল ইনকামটা কি তার ক্যালকুলেশন, সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালি আমরা একটা একটা করে টপিকগুলো আমরা সুন্দরভাবে এক্সপ্লেন করব। বাট মাদার অফ অল টপিকস এই পার্টিকুলার কন্ট্রোল ফ্লো ডায়াগ্রামটা, যেখানে আমরা বিষয়গুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। এবার আমরা ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে সলভ করব, তারপরে আমরা আজকে এই বিষয়টা ক্লোজ করব, অ্যান্ড নেক্সট টাইম আমরা প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা ছোট্ট করে চলে আসি একটা এক্সাম্পলে, সেখানে আমরা দেখার চেষ্টা করব যে ইকোনমিক্স পার্টটা কি করে ইনফ্লুয়েন্স হচ্ছে, বা অ্যাক্টিভিটিগুলো খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝতে হবে। কি করে বুঝতে হবে, আমরা আপনার বাড়ির পাশে একটা চায়ের দোকান, তার এক্সাম্পল নিয়ে আমরা শুরু করব, আর আমরা দেখব যে সেই জিনিসটা কি করে খুবই ইজিলি একটা খুবই কনসেপচুয়াল ভাবে আমরা বুঝতে পারবো। আপনার বাড়ির ওখানে রামু আঙ্কালের একটা চায়ের দোকান আছে, ঠিক? রামু আঙ্কাল এই চায়ের দোকান করছেন,
রামু আঙ্কাল একটা এন্টারপ্রেনর, একটা কোম্পানি, একটা ফার্ম, একটা অর্গানাইজেশন যে কিছু প্রোডাক্ট তৈরি করছে। কি প্রোডাক্ট আছে? প্রোডাক্টের নামটা কি? চা। উনি চা বিক্রি করছেন। আমরা একটা এলাকার যদি ইকোনমিক্স ভালো করে বুঝতে পারি, এন্টায়ার কান্ট্রিতে বিষয়টা সম্পূর্ণভাবে এটাই হচ্ছে, কিছু নতুন করে হচ্ছে না। জাস্ট একটা জিনিসটাকে বুঝতে পারলে আমরা এটাকে রেপ্লিকেট করতে পারবো, প্রত্যেক কটা বিষয়তে আমরা বুঝতে পারবো যে ঠিক জিনিসগুলো এভাবেই হচ্ছে। রামু আঙ্কেল একটা চায়ের দোকান করছেন, চা করছেন। উনি দোকানটা কি করেছেন? রেন্টে নিয়েছেন, ভাড়াতে নিয়েছেন। কার কাছ থেকে রেন্টে নিয়েছেন? আপনার ব্লকের পাশে একটা দোকান আছে বলে, ব্লকের যে পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির দোকান বলে দোকানটা পঞ্চায়েত সমিতি দিয়েছে। সাপোজ করুন XYZ একটা পঞ্চায়েত সমিতি, তাদের একটা দোকান আছে, সেই দোকান ওরা ভাড়ায় দিয়েছে, রেন্টে দিয়েছে। কত রেন্ট নিচ্ছে ওনার কাছ থেকে? 5,000 টাকা রেন্ট নিচ্ছে। দোকানটা কিন্তু খুব এমন জায়গাতে যেখানে প্রচুর মানুষজন আসে, ঠিক। সো হয়তো অ্যাকচুয়াল দোকানে যদি একটা কোনো ইন্ডিভিজুয়াল পার্সন বা কোনো প্রাইভেট পার্সন যদি এই দোকানটা থাকতো, তাহলে ও হয়তো 10,000 টাকা রেন্ট দিত। কিন্তু পঞ্চায়েত সমিতি যেহেতু গভর্নমেন্টের বডি, ওদের একটা ফাংশন হচ্ছে যে রেভিনিউ তো আর্ন করতে হবে, তাও কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিটিও করতে হবে, আশেপাশে মানুষের এমপ্লয়মেন্ট জেনারেশন ফোকাস করতে হবে বলে উনি 5,000 টাকায় ওনারা দিয়ে দিয়েছেন, ঠিক। এবার 5,000 টাকায় রেন্ট নিল। এবার রামু আঙ্কালকে চা তৈরি করার জন্য ওনার কি লাগবে? ওয়াটার লাগবে, মিল্ক লাগবে, চা পাতা লাগবে, দুধ হয়ে গেল, চা পাতা হয়ে গেল, সুগার হয়ে গেল, চিনি লাগবে। এই সমস্ত জিনিসগুলোকে আমরা বলতে পারি কাইন্ড অফ ভেরিয়েবল কস্ট বা র ম্যাটেরিয়াল। চা তৈরি করার জন্য ওনাকে এগুলো লাগবে, যেগুলো ভেরিয়েবল কস্ট কেন বলছি? যদি 100 লোক চা খায় তাহলে এত বেশি ম্যাটেরিয়াল লাগবে, কম লোক চা খেলে কম ম্যাটেরিয়াল লাগবে, সেজন্য এটা ভেরিয়েবল কস্ট। এখানে একটা ফিক্সড কস্ট ইনভলভ আছে। কি ফিক্সড কস্ট? লাইক ওনাকে একটা স্টোভ লাগবে, সিলিন্ডার লাগবে, ইউটেন্সিলস লাগবে, বাসন লাগবে যেটা তুমি চা তৈরি করবেন, কয়েকটা কাপ ওনাকে রাখতেই হবে, আর এই দোকানটা যেটা নিয়েছেন তার একটা খরচ আছেই। এইগুলো ওনার ফিক্সড কস্ট। এইগুলো নাম্বার অফ পার্সনস, কত লোক চা খেতে আসবে তার উপরে ডিপেন্ড করবে না। 5টা লোক চা খেতে আসুক বা 1,000টা লোক চা খেতে আসুক, ওনাকে এই জিনিসগুলো মিনিমাম রিকোয়ারমেন্ট ওনার, সেটা ওনাকে রাখতেই হবে। আর তারপরে র ম্যাটেরিয়ালটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। তো এভাবে উনি কাজকর্ম করবেন। উনি দোকান শুরু করলেন। এই দোকান শুরু করার জন্য এবার ওনার কাছে খুব একটা বেশি টাকা নেই বলে উনি কি করলেন? ব্যাংকের কাছ থেকে লোন নিলেন। কত লোন নিলেন? ব্যাংকের কাছ থেকে সাপোজ করুন উনি লোন নিলেন 1,00,000 টাকা। আমরা আলোচনা করলাম পার্সোনাল লোন 9% বা 10% রেট অফ ইন্টারেস্টে আসছে। তার মানে যদি আমরা 12% ধরে নিই ফর ক্যালকুলেশন পারপাস, তাহলে প্রত্যেক মাসে 1,000 রুপিস ওনাকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। এই সমস্ত কস্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কেন কি যখন আমরা কম্পিউট করব তখন আমরা এই বিষয়গুলোকে বুঝতে পারবো। এবার কি হচ্ছে ইকোনমিক্সে কি হবে? ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এটাও আমরা আলোচনা করব এখানে। সাপ্লাই পার্টটা কি? উনি চা তৈরি করছেন, সাপ্লাই করছেন। ডিমান্ডটা কি? কত মানুষ ওনার কাছে এসে চা খেতে চাইছে, ঠিক। এবার আমরা দেখব যে চায়ের দাম কত হবে। এবার সবার থেকে আগে উনি চায়ের দাম ঠিক করার আগে উনি নিজের ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট বার করবেন, প্লাস ওনার যে ইন্টারেস্টগুলো পেমেন্ট করছেন, ব্যাংক থেকে লোন নিয়েছেন, সেই পার্টটা উনি অ্যাড করবেন। তারপরে উনি নিজের কিছু প্রফিট অ্যাড করবেন। সেই সমস্ত অ্যাড করার পরে উনি সেলিং প্রাইস ডিসাইড করবেন। সাপোজ করুন উনি 10 টাকা করে চা বিক্রি করতে প্ল্যান করলো, কি আমি 10 টাকা করে চা বিক্রি করব পার প্লেট, পার কাপ। এবার আমরা সমস্ত খরচ যদি দেখি, র মেটেরিয়াল খরচ হয়তো 3 টাকা হয়েছে, 2 টাকা হয়তো ওনার ফিক্স কস্টে খরচ হয়েছে, 5 টাকা, 1 টাকা 1.5 টাকা হয়তো ওনার ইন্টারেস্ট পেমেন্টটা, আর কিছু হাবিজাবি খরচ আছে। তারপরে মোট আমরা দেখলাম 7 টাকা খরচ। সো ওনার 7 রুপিস ওনার কস্ট প্রাইস, মোটামুটি সেলিং প্রাইস 10 টাকা, 3 টাকা করে উনি লাভ পাচ্ছেন। এবার এখানে আমরা আলোচনা করব যে প্রাইসগুলো কি করে ভ্যারি করে। প্রাইস পুরো ডিপেন্ড করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে। সাপোজ করুন যদি সাপ্লাই কনস্ট্যান্ট থাকে, সাপ্লাই কনস্ট্যান্ট মানে যত চা উনি তৈরি করতে পারছেন অতই যদি ডেলি তৈরি করতে পারেন, আর হঠাৎ করে এখানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়ে গেল পাশে একটা স্কুলে, প্রচুর লোকজন চা খেতে আসবে, তখন দেখবেন যে আমার কাছে তো চা পাতা দুধ কিছু নেই, এতই সাপ্লাই আছে, 100 কাপই চা আমি তৈরি করতে পারি, আর ডিমান্ড প্রচুর, প্রচুর বাচ্চারা আসছে পরীক্ষা দিতে, তাদের আত্মীয় স্বজন মানুষজন সবাই এসছেন, সবাই চা খেতে যাবে, তখন ওনার কাছে একটা স্কোপ আছে প্রাইস হাইক করার জন্য। সো
যদি সাপ্লাই কনস্ট্যান্ট থাকে আর ডিমান্ড বাড়ে তখন প্রাইস বেড়ে যাবে। সিম্পলি উনি 100টা চা তৈরি করতে পারছেন, কিন্তু সেদিন দেখলেন শনিবার কেউ লোক আসছে না, কোনো অফিস নেই, সব ফাঁকা পড়ে আছে, কেউ নেই। সাপ্লাই কনস্ট্যান্ট, ডিমান্ড যদি কমে আসে তাহলে প্রাইসটা কমে আসবে। এটা চায়ের ক্ষেত্রে একদম বুঝতে পারছেন না, কিন্তু আপনি চিকেন বা মাটনের কেসে বুঝতে পারবেন। কোনো একটা ফাংশন, কোনো একটা এলাকাতে দোলের টাইম দেখে নিন, বা আপনি কোনো কোনো এলাকাতে দেখবেন যখন মকর সংক্রান্তি হয় তার পর দিন বা সেদিন দেখবেন সবাই মাটন খেতে চাইবে, সেদিন দেখবেন মাটনের প্রাইসটা খুব বেশি হাইক হয়ে যাবে। যদি কখন হাইক হবে? সাপ্লাই কনস্ট্যান্ট থাকলে। সাপ্লাইটা প্রাইসটা বাড়বে না, যদি যেভাবে ডিমান্ড বাড়ছে আর সেভাবে যদি সাপ্লাইটাও বেড়ে যায় তাহলে প্রাইসটা বাড়বে না। সে সম্পূর্ণ বিষয় আমরা আলাদাভাবে আলোচনা করব। এবার এই যে চায়ের দোকানটা, এখান থেকে সমস্ত কনসেপ্ট আমাদের আসবে। সেলিং প্রাইস, কস্ট প্রাইস, র ম্যাটেরিয়াল, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট। উনি একটা দোকান পেয়েছেন, 5,000 টাকা রেন্ট দিচ্ছেন পঞ্চায়েত সমিতির কাছ থেকে, অন্য কেউ লোক দিলে 10,000 টাকা দিত, সেখানে গভর্নমেন্ট ওনাকে একটা সাবসিডি দিচ্ছে, উনি চা বিক্রি করছেন। যদি তাজের আমরা কথা বলি বা কোনো বড় ব্র্যান্ড যদি চা বিক্রি করে, ওর 18% জিএসটি চার্জ করবে। সো এই জিএসটিটা কি হয়ে যাবে? আপনার ইনডাইরেক্ট ট্যাক্স হয়ে যাবে। এবার ইনডাইরেক্ট ট্যাক্স কি, ডাইরেক্ট ট্যাক্স কি, এই সম্পূর্ণ কনসেপ্টগুলো আমরা আলোচনা করব। সো ইকোনমি একটা এমন পেপার যেখানে আপনি দেখবেন আপনার আশেপাশে যতগুলো ট্রানজ্যাকশনস হচ্ছে, যতগুলো ইভেন্টসগুলো হচ্ছে, যদিও সমস্ত ইভেন্টসকে আপনি মাইনিউটভাবে যদি অবজার্ভ করেন আর ফিল করেন যে এগুলো কী করে হচ্ছে, কেন হচ্ছে, ব্যাংক কী করে ইনভলভ আছে, প্রত্যেক কটা বিষয় যদি আপনি নজরে রাখেন তো আপনি ফিল করতে পারবেন ইকোনমিক্স কি। সো আমরা প্রত্যেক কটা ক্লাসে চেষ্টা করব একটা একটা করে কনসেপ্ট। আজকে জাস্ট আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। আমরা স্পেসিফিকভাবে লাইক জিডিপি যেদিন আমরা আলোচনা করব, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা কি সেখানে আমরা আলোচনা করব, ভ্যালু অফ গুডস অ্যান্ড প্রোডাক্ট প্রোডিউসড ইন এ পার্টিকুলার এরিয়া সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে জিএনপি, প্রত্যেক কটা বিষয় আমরা আলোচনা করব একটা একটা করে। সো আমরা পুরো ইকোনমিক্সটাই এভাবেই চেষ্টা করব পড়ার, যে প্রথমে আমরা গল্প করব, গল্প করার পরে আমরা আমাদের আশেপাশে একটা ঘটনা দেখব, সেই ঘটনাকেই আমরা ফোকাসড করে ওটা নিয়ে প্ল্যান করব যে ওখানে কী করে জিনিসগুলো হচ্ছে, ইভেন্টসগুলো হচ্ছে, ট্রানজ্যাকশনসগুলো হচ্ছে, ওই ট্রানজ্যাকশনসগুলো কী করে রেকর্ড করা হবে। আর রেকর্ড করার পরে আমরা প্রত্যেক কটা বিষয় ব্যাংকিং থেকে শুরু করে ক্যাশ রিজার্ভ রেশিও, তারপরে এমসিএলআর, যতগুলো ইন্টারেস্ট রেট আছে, মনিটারি পলিসি কি, মনিটারি কমিটি কি, কমিটি 3 বছর পরে 3 মাসে মিটিং করে, ইন্টারেস্ট রেট বাড়ায়, ইন্টারেস্ট রেট বাড়ালে মার্কেটে কি ইম্প্যাক্ট পড়ে, মানি ফ্লো বাড়ালে কি সমস্যা হয়, গ্রোথ কি করে হচ্ছে, ডিপ্রিসিয়েশনটা কি হচ্ছে, ইনফ্লেশনটা কি হচ্ছে, মানি কি করে মার্কেট থেকে পুল করা হয়, কি করে পুশ করা হয়, আর তার টেকনিক্সগুলো কি আছে, সম্পূর্ণ বিষয়গুলো আমরা পড়বো। জিডিপি কি, রিয়েল জিডিপি কি, নমিনাল জিডিপি কি, এক্সচেঞ্জ রেট কি, সম্পূর্ণ বিষয় অনেকগুলো কনসেপ্টগুলো আছে। কিন্তু আবার আপনাদেরকে বলি, যদি আপনারা এখনই বই পড়তে শুরু করবেন কনফিউজ হয়ে যাবেন, বই পড়তে শুরু করবেন, 500-700 পাতার বই আছে, ভালো লাগবে না, দুদিন পড়বেন বইটা রেখে দেবেন। সো আমরা 10-15টা ক্লাসেস করব, সেই সমস্ত ক্লাসের কনসেপ্টটা দেখবেন, কনসেপ্টটা দেখার পরে আবার ওটা রিপিট করবেন, ভিডিওসগুলো বারবার দেখবেন, তারপরে যখন আপনি বই তুলবেন আপনার মনে হবে প্রত্যেক কটা পাতা, যেটা এখন আপনি 10 মিনিটে একটা পাতা পড়তে পারবেন, এই কনসেপ্ট ক্ল্যারিটির পরে আপনি দেখবেন 2 মিনিটে আপনি একটা পাতা পড়তে পারবেন খুব সহজভাবে। আর একটা জিনিস বলি আপনাকে, যে আমরা কতটা পড়ছি সেটা ইম্পর্টেন্ট নয়, ওটা পড়ার পরে আমরা কতটা বুঝতে পারলাম সেটা গুরুত্বপূর্ণ। এবার আমরা কতটা বুঝতে পারলাম সেটা কিভাবে গুরুত্বপূর্ণ, যখন আপনি সেম জিনিস কাউকে এক্সপ্লেন করতে পারবেন। আপনি হয়তো জানেন অনেক কিছু, আপনি মনে করছেন, বাট দেখবেন যখন আপনাকে বলা হয় বলার জন্য তখন আপনি বলতে পারবেন না। যখন আপনি বলতে পারছেন না তার মানে হচ্ছে আপনি জানেন না। সো ইকোনমিক্সের একটা কনসেপ্ট দিয়ে আপনাকে, বা আমরা যেইগুলো ক্লাস করাবো তার একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়গুলো বলি, যে যখনই আপনি ক্লাস করবেন, আপনি ভিডিওসগুলো ওয়াচ করবেন, তারপরে আপনি চেষ্টা করবেন এই জিনিসটা কাউকে বলার। কাউকে না পেলে পাশে মা বাবা, ছোট ভাই, বন্ধু, কাউকে পাবেন, আধ ঘন্টা বসাবেন, বলবেন আজকে একটা লেকচার অ্যাটেন্ড করেছি, তোমাকেও শোনাবো, তুমি চুপচাপ বসো শোনো। তুমি যদি এই জিনিসটা ওনাকে এক্সপ্লেন করতে পারো, তার মানে তুমি বুঝবে তুমি বুঝে গেছো। আর যখন তুমি বলতে শুরু করবে তুমি দেখবে তুমি ভুলে যাচ্ছ, তুমি বলতে পারছো না, তার মানে হচ্ছে তুমি বুঝতে পারোনি, তোমাকে আবার চ্যানেলে এসে আবার তোমাকে সেই ভিডিওটা আবার দেখতে হবে। সো বিষয়টা জানা শুধু ইম্পর্টেন্ট নয়, তুমি বিষয়টা অন্য কাউকে এক্সপ্লেন করতে পারছো কিনা সেটা সবার থেকে গুরুত্বপূর্ণ। যেদিন তুমি কোনো একটা টপিক, সাপোজ করো ইনফ্লেশন, তুমি পড়লে, বই থেকে পড়লে, কোনো রিসোর্স থেকে পড়লে, নোটস থেকে পড়লে, তারপরে যদি তুমি একদিন কোনো মানুষকে এক্সপ্লেন করে দাও, বুঝিয়ে দাও, তারপরে তুমি সারা জীবন সেই জিনিসটা ভুলতে পারবে না। আমরা কেন ভুলে যাই? আর যেহেতু আমাদের প্রত্যেকটা পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি খুব একটা হিউজ টাইম লাইন,
2 বছর 3 বছর 4 বছর লাগে। এবার বারবার তো আমরা রিপিট করতে পারবো না, আমরা বলি রিভাইজ করতে হবে। রিভাইজ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট তোমাকে সেই বিষয়টাকে ভালো করে বুঝে নিতে হবে, আর বোঝার পরে কাউকে এক্সপ্লেন করতে হবে। কেউ না শুনলে বন্ধু বান্ধবী কেউ আজে কাউকে বসে শোনাতে হবে জোর করে, কি শুনতে হবে তোমাকে। একবার তুমি যদি কোনো বিষয়টা এক্সপ্লেন করতে পারো একবার, তাহলে তুমি ফিল করতে পারবে যে হ্যাঁ এই বিষয়টা আমি জানি। যখন আমি একবার এক্সপ্লেন করে নিয়েছি মানে এটা আমি জানি। আর তখন পরীক্ষা হলে কোনো প্রশ্ন আসলে তুমি তার উত্তর দিতে পারবে, ঠিক আছে। সো আমরা আজকে এই ভিডিওটা এখানে ক্লোজ করব। এর পরের দিন আমরা ইন্ডিভিজুয়াল একটা একটা করে টপিক নিয়ে আসবো। আজকে অনেক বেশি মেশআপ হয়ে গেছে। ইন্ডিভিজুয়াল টপিকের উপরে যখন আমরা আলোচনা করব তখন আমরা কনসেপ্টগুলো বুঝতে পারবো। আর তারপরে বিভিন্ন পরীক্ষাগুলোতে ইউপিএসসি প্রিলিমসে বা স্টেট পিএসসিগুলোতে বা আমাদের বিভিন্ন পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো এসছে সেগুলো আমরা সলভ করব। তখন কনফিডেন্স আমাদের বাড়বে যে হ্যাঁ আমি কনসেপ্টটা বুঝলাম, কনসেপ্টটা পড়লাম, আর তারপরে বিভিন্ন বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে সেটা আমরা সলভ করতে পারছি। এভাবেই আমাদের কনফিডেন্সটা বিল্ড আপ হয়। ঠিক আছে, আজকে আমরা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আগামী দিন এরকমই আমরা আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিওগুলো এই চ্যানেলে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।